যুবক যিনি সবার সাথে মিলেমিশে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে বড় হয়েছেন, হঠাৎ করে একজন স্বশিক্ষিত ইসলামিক পণ্ডিত হয়ে উঠলেন। চলুন আজকে আমরা ভারতের ইসলামিক প্রচারক ব্রাদার রাহুলের সেই অবাক করা ব্যক্তিগত এবং বুদ্ধিবৃত্তিক রূপান্তরের জার্নিটা একটু বিস্তারিতভাবে দেখি। গল্পটা শুরুই করা যাক ব্রাদার রাহুলের নিজের এই কথাটা দিয়ে। এই একটা লাইনই কিন্তু ওনার ছোটবেলার পরিবেশটা কেমন ছিল তার একটা পরিষ্কার ছবি তুলে ধরে আজকের পরিচয়ের থেকে, যা একেবারেই অন্যরকম। তো গল্পের প্রথম যে ব্যাপারটা বেশ অবাক করার মতো, সেটা হলো ব্রাদার রাহুলের বেড়ে ওঠা এবং পড়াশোনা। ওনার প্রাথমিক জীবনটা কিন্তু গতানুগতিক ইসলামিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যায়নি, যা ওনার পুরো জার্নিটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। এই স্লাইডটা দেখলে ওনার বেড়ে ওঠার পরিবেশটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, উনি কিন্তু কোনো মাদ্রাসা থেকে পাশ করেননি, বরং একটা সাধারণ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে অনার্স করেছেন। শুধু তাই নয়, ছোটবেলায় হিন্দু বন্ধুদের সাথে দুর্গাপূজার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াতেন। এমনকি স্থানীয় কালী পূজার আয়োজনেও সাহায্য করতেন, যেটার ব্যবস্থাপনায় প্রধানত মুসলিমরাই ছিল। ভাবা যায়, এটা ওনার জীবনের একটা অসাধারণ দিক। তো এই রকম একটা জীবন চলার পথে হঠাৎ করেই একটা বড় পরিবর্তন আসলো। চলুন দেখি কিভাবে বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েকের সাথে পরিচয় ওনার চিন্তার জগতে একটা নতুন দরজা খুলে দেয়। সময়টা ছিল 2011 সাল। তখন উনি কলেজে পড়েন। ঠিক সেই সময়ে ডক্টর নায়েকের লেকচারের ভিডিওগুলো ওনার চোখে পড়ে। আর এটাই ছিল ওনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। বলা যেতে পারে এটাই ছিল সেই স্ফুলিঙ্গ, যা ওনার মধ্যে জ্ঞানের এক অমন খিদে জাগিয়ে তোলে। কিন্তু প্রশ্ন আসতেই পারে, ডক্টর নায়েকের কথায় এমন কি ছিল যা ওনাকে এতটা নাড়া দিল? এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার। একদিকে ছিল প্রচলিত ওয়াজ বা খুতবা, যেখানে প্রায়ই আরবি শব্দের কোনো অনুবাদ থাকত না। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জন্য সেটা বোঝা বেশ কঠিন ছিল। আর অন্যদিকে ডক্টর নায়েক তাওহীদের মতো জরুরি শব্দগুলো সহজ অনুবাদ করে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝাতেন। ব্রাদার রাহুলের নিজের কাছেই মনে হয়েছিল, আর এই মানুষটা তো আমার ভাষায় কথা বলছে। আর এটাই ওনাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তো এই যে নতুন জ্ঞান চর্চা শুরু হলো, এর ফল কি হলো? মজার ব্যাপার হলো, এর কারণে ওনাকে প্রথম সংঘাতের মুখে পড়তে হয় নিজের কমিউনিটির মধ্যেই। চলুন সেই ধাপে যাওয়া যাক। ডক্টর নায়েকের থেকে অনুপ্রেরণা পেয়ে উনি যখন নিজে থেকে পড়াশোনা গবেষণা শুরু করলেন, সেটার প্রভাব কিন্তু ওনার ব্যক্তিগত জীবনেও পড়তে শুরু করল। যেমন উনি ওনার নামাজ পড়ার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলেন, যা ছিল ওনার গভীর পড়াশোনারই ফল। কিন্তু এই পরিবর্তনের প্রতিক্রিয়াটা এলো খোদ ওনার নিজের মুসলিম কমিউনিটি থেকেই। ওনার এই কথাটা শুনলেই বোঝা যায় সেই সময়টা কতটা কঠিন ছিল। যখনই উনি নিজের জ্ঞানলব্ধ আমল নিয়ে কথা বলতে শুরু করলেন, ওনার ওপর ওয়াহাবি ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। ভাবা যায় প্রথম বড় বাধাটা এলো কিন্তু নিজের লোকদের কাছ থেকেই। কিন্তু ধীরে ধীরে ওনার প্রভাব বাড়ছিল। এমন প্রায় ৩০ জনেরও বেশি তরুণ, যারা আগে হয়তো ধর্মকর্ম তেমন করত না, তারা ওনার কথায় অনুপ্রাণিত হয়ে মসজিদে আসা শুরু করল। আর এর ফলেই স্থানীয় মসজিদের কর্তৃপক্ষের সাথে একটা টেনশন তৈরি হতে শুরু করে। আচ্ছা, এবার আসা যাক ওনার প্রস্তুতির দিকে। ব্রাদার রাহুল বিতর্কের জন্য যে পদ্ধতিটা তৈরি করেছেন, সেটা কিন্তু বেশ অন্যরকম। উনি মূলত জোর দেন অন্য ধর্মগুলো নিয়ে তুলনামূলক পড়াশোনার ওপর। শুধু একটা উদাহরণই দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। উনি শুধুমাত্র হিন্দু ধর্মের ওপর বই, যেমন বেদ, রামায়ণ, এগুলো কিনতেই খরচ করেছেন ১০ লাখ টাকারও বেশি। এটা থেকেই বোঝা যায় অন্য ধর্মকে তাদের নিজস্ব সোর্স থেকে বোঝার জন্য উনি কতটা সিরিয়াস। ওনার লাইব্রেরির কালেকশনটাও কিন্তু বেশ অবাক করার মতো। সবচেয়ে বড় সংগ্রহটা হল হিন্দু ধর্মের বইপত্রের। তারপর আছে বিভিন্ন ভাষায় বাইবেলের শয়ে শয়ে সংস্করণ, অন্যান্য ইসলামিক গোষ্ঠীর বই। আর সবচেয়ে কম বই কোনটা জানেন? ওনার নিজের যে মতাদর্শ আহলে হাদিস, সেই মতের বই। স্ট্র্যাটেজিটা হল বিতর্কের জন্য প্রতিপক্ষের যুক্তি নিজের যুক্তির চেয়েও বেশি করে জানতে হবে। উনি বিতর্কের জন্য একটা ৪ ধাপের মেথড ফলো করেন। ১. নিজের যুক্তি আর প্রমাণগুলো গুছিয়ে নেওয়া। ২. প্রতিপক্ষ এই প্রমাণের উপর কি প্রশ্ন তুলতে পারে সেটা আগে থেকেই ভেবে রাখা। ৩. প্রতিপক্ষের যুক্তিগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করা। আর সবশেষে ৪ নম্বর ধাপে তাদের যুক্তি ভাঙার জন্য কাউন্টার আর্গুমেন্ট তৈরি করা। কি অসাধারণ একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, তাই না? আর উনি কতটা ডেডিকেটেড তার একটা দারুণ উদাহরণ হলো, উনি হিব্রু ভাষা শিখেছেন। কেন? যাতে কোনো অনুবাদের ওপর ভরসা না করে সরাসরি মূল টেক্সট পড়ে দাবির সত্যতা যাচাই করতে পারেন। ওনার মতে আরবির সাথে নাকি হিব্রুর ৮০% অক্ষরের মিল আছে, তাই শিখতে একটু সুবিধাই হয়েছিল। তো এত কিছুর পর গল্পটা একটা বৃত্ত সম্পূর্ণ করার দিকে এগোচ্ছিল।
এবার সেই মুহূর্তের কথা বলবো যখন উনি অবশেষে সেই মানুষটার সাথে দেখা করলেন যার কারণে এই পুরো যাত্রার শুরু। ব্যাপারটা কিন্তু হঠাৎ করে হয়নি। ওনার নিজের পাণ্ডিত্যই এই সাক্ষাতের পথ তৈরি করে দেয়। ডক্টর নায়েকের একজন নামকরা সমালোচক ছিলেন মহেন্দ্রপাল আর্য। ওনার সাথে ব্রাদার রাহুলের একটা সফল ডিবেট হয়, আর সেই ডিবেটের খবরটাই ডক্টর নায়েকের কাছে পৌঁছায়। এরপরেই মালয়েশিয়া থেকে তার ডাক আসে। আর যখন দেখা হলো, প্রায় 1 ঘন্টার সেই মিটিংয়ে কিন্তু কোনো ব্যক্তিগত আলাপ হয়নি। পুরো আলোচনাটাই ছিল একাডেমিক। আধুনিক নাস্তিকতা, খ্রিস্টান ধর্মের নতুন নতুন যুক্তি, এগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেসব নিয়েই কথা হয়েছে। এটা তাদের মধ্যকার ইন্টেলেকচুয়াল কানেকশনটাকে আরও মজবুত করে। সেই মুহূর্তটা ওনার জন্য কেমন ছিল? ওনার নিজের কথাতেই সেটা স্পষ্ট। সেই মুহূর্তে আমার চোখে পানি ছলছল করছিল, যেন হঠাৎ করে আমি বিশাল কিছু খুঁজে পেয়েছি। বোঝাই যাচ্ছে দীর্ঘ এক যাত্রার পর এটা ছিল এক স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। আচ্ছা, ডক্টর নায়েককে নিয়ে তো অনেক রকম কথা শোনা যায়, কিন্তু ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? ব্রাদার রাহুল বলছেন, মঞ্চে আমরা যে পাওয়ারফুল জাকির নায়েককে দেখি, বাস্তবে উনি ঠিক তার উল্টো। অবিশ্বাস্য রকম নরম, নম্র আর ভদ্র একজন মানুষ। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ব্রাদার রাহুলের এই যে জার্নি, উৎসবের প্যান্ডেল থেকে শুরু করে পাণ্ডিত্যপূর্ণ বিতর্কের মঞ্চ পর্যন্ত, এই যাত্রাটা আজকের দিনের বিশ্বাস, পরিচয় আর বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের যে চলমান প্রেক্ষাপট, সেই সম্পর্কে আমাদের নতুন করে কি ভাবতে শেখায়? এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েছে।